নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো গত মাসে নভেম্বরে তোমাদের আমি বলেছিলাম যে হয়তো আমি সবসময় তোমাদের গল্প শোনাতে পারবো না, কারণ আমার পরীক্ষা চলছে। এবার নভেম্বর মাসে আমার বেশ কয়েকটা কম্পিটিটিভ এক্সাম ছিল, আর বর্তমানে আমার এখন বিএডের এক্সাম স্টার্ট হয়েছে। তো আমি এখন এই ইন্ট্রোটা রেকর্ড করছি শুক্রবার দিন, আর রবিবার দিনই আমার একটা মাইক্রো টিচিংয়ের এক্সাম আছে। তো আজকে তোমরা কিন্তু আমার ভয়েসে কোনো রকম কোনো গল্প শুনতে পারবে না। আমি ওই জন্য আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আগের উইকে যে গল্পটা আমি দিয়েছিলাম সরকারি চাকরি এবং আমি, তোমাদের সবাইকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই, কারণ ওই গল্পটাকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো এবং প্রচুর কমেন্টস আমি পেয়েছি। এবার গল্পটা যেহেতু আমার নিজের লাইফের স্টোরি, নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভিডিওটা বানানো, তাই হয়তো তোমরা অনেকে যারা সরকারি চাকরির অ্যাসপিরেন্ট তারা হয়তো নিজেদের সাথে রিলেট করতে পেরেছো যে বর্তমানে কি পরিস্থিতি সরকারি চাকরির ক্ষেত্রে। তো আমি বলবো যে যারা এখনও পর্যন্ত ওই গল্পটা শোনোনি তারা অতি অবশ্যই গিয়ে গল্পটা শোনো, কারণ ওই গল্পটার মধ্যে আমি বাস্তবটাকে তুলে ধরার কিন্তু একটা চেষ্টা আমি চালিয়েছি। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। কিন্তু আগের উইকের কথা এখন আর বলছি না, এখন আমি বলবো যে আজকে তোমরা কি গল্প শুনতে চলেছ। আজকে তোমরা শুনবে আমারই লেখা একটা গল্প, যার নাম এখন অনেক রাত। আজকে আমার চ্যানেলে গল্প পাঠ করবে আমার স্কুল লাইফের অনেক পুরনো একজন বন্ধু। আমি ওকে যখনই সাহায্যের জন্য ডাকি ও কিন্তু কখনো আমায় না বলে না, সবসময় আমাকে সাহায্য করে। আর এটাই ওর একটা সবথেকে বড় গুণ, এটা যে ও কিন্তু আমাকে কখনোই না বলে না আমাকে। যখনই বলি ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি, তোকে একটা গল্প পাঠাচ্ছি, তুই কি একটু রেকর্ড করতে পারবি, ও কিন্তু সবসময়তেই বলে হ্যাঁ ভাই তুই পাঠিয়ে দে, আমি তোকে রেকর্ড করে পাঠিয়ে দেবো। তো আজকে তোমরা ওরই কণ্ঠে একটা গল্প শুনবে। গল্পটার নাম হচ্ছে, আগেই বললাম যে এখন অনেক রাত, আর গল্প পাঠে অঙ্কিত সেনগুপ্ত। তোমরা অঙ্কিতকে আমার পুরনো যে ভিডিওগুলো আছে ওইখানে তোমরা ওর ভয়েস আগেও শুনতে পেয়েছো, কিন্তু এই প্রথমবার ও একটা সম্পূর্ণ গল্প ন্যারেট করছে। তো আশা করি তোমাদের এই গল্পটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট কিন্তু মাস্ট। তোমরা কিন্তু অনেকেই এখনও কমেন্ট করছো না, শুধুমাত্র লাইক দিয়ে বেরিয়ে যাচ্ছ। কমেন্টটা কিন্তু মাস্ট, কমেন্ট করতেই হবে, ঠিক আছে? আর এরকমই নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু জোর করছি না, আগে ভিডিও দেখো, গল্প শোনো, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু হচ্ছে আমার চ্যানেলের আজকের গল্প, প্রিয়ব্রত মুখার্জির লেখা কাহিনী এখন অনেক রাত। গল্প পাঠে অঙ্কিত সেনগুপ্ত। ওভার টু ইউ অঙ্কিত। অরূপের ঘরে শীতল এবং নীরবতা পালন করছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে সে, কিন্তু ঘুম আসছে না। তারপর রাতের আধারে জানলার পর্দা সরিয়ে আকাশের দিকে অরূপ তাকিয়ে থাকত।
স্ত্রী অমিতার মৃত্যুর পর থেকে প্রতিটা রাতই যেন তার কাছে একটা বিষণ্ণ অধ্যায় হয়েছিল। সে যে এক গভীর শূন্যতার মধ্যে ডুবে গেছিল, তা থেকে কিছুতেই সে বেরিয়ে আসতে পারছিল না। তারপর অমিতার মৃত্যুর পর থেকে অরূপের জীবনে একটু বিষণ্ণ এবং অরূপের জীবন এক বিষণ্ণ ও নিঃসঙ্গ পরিহাসে আটকে গেছিল। প্রতিটা দিন তার কাছে একঘেয়ে মনে হতো, আর রাতগুলো যেন তার কাছে আরো গভীর হয়ে ওঠে। দিনের আলোতে সে ক্ষণিকের সান্ত্বনা পায়, তারপর আবার সেই রাতে এসে একই জিনিস। বেঁচে থাকার এই যন্ত্রণা তাকে গ্রাস করতে থাকে এবং অমিতার স্মৃতিগুলো তার একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায়। একদিন কি হয়েছে জানেন? একদিন অফিস থেকে ফেরার পথে অরূপের মন একান্তই বিহ্বল ছিল। দিনের কাজের চাপ তাকে ব্যস্ত রাখলেও একাকিত্ব তাকে কিছুতেই ছাড়তে পারছিল না। সেই মনস্তাপের মধ্যেই হঠাৎ করে তার একটা দোকানের দিকে দৃষ্টি যায়। কেন গেছিল জানো? বলছি শোনো। ছোট দোকানটা কিন্তু বেশ সাজানো গোছানো। অরূপের তো দেখতে খুবই ভালো লেগেছিল এবং একটু কৌতূহলই জেগেছিল সেই দোকানটার প্রতি অরূপ। তারপর দোকানে ঢুকে তার চোখে পড়লো একটা পুরনো রেডিও। কিন্তু কেন চোখে পড়েছিল সেটাই বলছি, শোনো। রেডিওটির চেহারা বেশ পুরনো হলেও তার গায়ে এক অদ্ভুত মায়াবী আভা ছিল। রেডিওটির গায়ে হাত বোলানোর সাথে সাথেই অরূপ যেন একটা অদ্ভুত শিহরণ অনুভব করল। মন বলছিল, এটাকে কিনে নাও, এটা তোমার জীবনের কিছু পরিবর্তন আনবে। অরূপ চিন্তা করতে থাকলো কিনবে কি কিনবে না। তখনই দোকানদার, একজন বৃদ্ধ, শান্ত স্বরে বলে উঠল, এই রেডিওটা খুব পুরনো, কিন্তু এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আপনি যদি এটা নেন তবে সাবধানে ব্যবহার করুন। এই কথাটা শোনার পর অরূপ একটু বিস্মিত হলো। তখন অরূপ দোকানদারটাকে বলছে, রহস্যময়? রেডিও কি করে রহস্যময় হতে পারে? তখন দোকানদারটা একটু গাল ভাঁজ করে হালকা হাসলেন, বললেন, বাবু, এই রেডিও সাধারণ রেডিও নয়। এর মধ্যে অনেক কণ্ঠস্বর শোনা গেছে যাদের আর এই পৃথিবীতে থাকার কথা। কিন্তু কেন বলতো এই কথাটা বলল? সেই কারণেই কথাটা শোনার পরেই যেন অরূপের মনে একটু কৌতূহল বাড়ল। আপনি কি বলতে চাইছেন মৃত মানুষের কণ্ঠস্বর শোনা যায় মানে? তখন দোকানদারটা আবার তাকে বলল, আমি শুধু বলতে চাইছি আপনি সাবধানে থাকুন। আমি যা বলছি তা বিশ্বাস না করলেও এই রেডিওটি আপনার জীবনে পরিবর্তন আনবে, সেটা নিশ্চিত। রেডিও আবার কখনো মানুষের জীবনে পরিবর্তন আনে? কি জানি বাবা, শোনো তারপর কি হচ্ছে ঘটনা। অরূপ বৃদ্ধের কথা শোনার পর একটুও গুরুত্ব দিল না অরূপ। তিনি রেডিওটি কিনে বাড়ি ফিরে এলেন। বৃদ্ধের সতর্কবাণী থাকা সত্ত্বেও অরূপের মন বলছিল, এটা তো শুধু একটা রেডিও, আর কিছুই নয়। স্বাভাবিক, রেডিও আবার কি করে পুরনো দিনের স্মৃতি বা পুরনো কথা, লোকের কথা বলবে, সেটাই অরূপের বিশ্বাস হচ্ছিল না আর কি। তারপর শোনো, বাড়িতে এসে অরূপ রেডিওটা চালিয়ে দিল, যেরকম চালায় আর কি। চালানোর পরে পুরনো নতুন গান বাজতে, পুরনো দিনের গানগুলো আর কি বাজতে শুরু করলো। গানটি শুনে অরূপ বেশ কিছু সান্ত্বনা পেল। কিন্তু হঠাৎ করে এই গানের মধ্যে একটা অদ্ভুত ফিসফিস শব্দ শোনা গেল। প্রথমে সে ভাবলো হয়তো রেডিওতে কোনো সমস্যা হয়েছে, তাই সে রেডিওটা এদিক ওদিক চেক করতে থাকলো, কিন্তু কোনো সমস্যা খুঁজে পেল না। তবে শব্দটি যেন ক্রমশ স্পষ্ট হয়ে উঠল, যেন কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে, অরূপ, অরূপ। অরূপ তো একটু ভয় পেয়ে যাবে, স্বাভাবিক। অরূপ একটু থমকে গেল। সে রেডিওটি বন্ধ করল, কিন্তু তার হৃদস্পন্দন দ্রুত হতে থাকলো। সে ভাবতে থাকলো যে কি ঘটছে। তোমরাই বলো, এই ধরনের ঘটনা একটু তো স্বাভাবিক ভয় পেয়েই যাবে। যাকে তারপর আবার সে একটু স্থিতি হয়ে রেডিওটা চালালো, সেই একই শব্দ। এবার শব্দটা যেন কানে ছুরির মতো বাঁধতে লাগলো অরূপের। অরূপ তখন একটু ভয় পেয়েই উত্তর দিল, কে কে কথা বলছে?
অরূপ তো কিছু বুঝতেই পারলো না কি ব্যাপার, অস্থির হয়ে পড়লো। প্রশ্নটা যখন জিজ্ঞেস করলো ওদিক থেকে কোনো উত্তরই এলো না। এইভাবে প্রতিদিন রাতেই রেডিও চালাতে লাগলো এবং ওই আওয়াজ শুনতে পেত। প্রথমে তো বললাম ভয় পেয়েই গেছিল, পরে তার মনে কৌতূহল জাগলো যে কণ্ঠস্বরটা কার। স্বাভাবিক। তারপরে কি হলো শোনো। দিন কেটে গেল এবং প্রতিদিনই অরূপ সেই ফিস ফিস আওয়াজ শুনতে পেত। একদিন রেডিও চালাতেই কণ্ঠস্বরটি স্পষ্ট হয়ে উঠল, অরূপ, আজ তুমি অফিসে যেও না, তোমার কিছু হতে পারে। অরূপ তো একটু ভয় পেয়ে গেল। হঠাৎ করে এই আওয়াজ, কে এটা? তোমাদেরও তাই মনে হচ্ছে না? কি হতে পারে শোনো বলছি। অরূপ প্রথমে তা বিশ্বাস করলো না। এতদিন ধরে আমি কেমন করে রেডিওর কথা শুনতে পারি, কিন্তু কিছু একটা তাকে বাধ্য করলো অফিসে না যেতে। তার মনেও একটা কিছু রহস্যময় ঘটনা ঘটছিল, যাতে সে অফিসে গেল না আর কি। অফিসে কেন গেল না জানতে চাও? শোনো তাহলে। সেদিনটা সে বাড়িতেই কাটালো। বিকেলের দিকে খবর পেল যে বাসে সে প্রতিদিন যেত সেটি নাকি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। মানে রেডিওটাও আজকাল ভবিষ্যৎবাণী বলে দিচ্ছে। বাহ, খুব সুন্দর। তারপর দেখি কি বলছে। অরূপ তো শিউরে উঠল। রেডিও কি করে একটা, মানে রেডিও এটা কি করে জানলো যে আজকে বাসটা অ্যাক্সিডেন্ট হবে? এইসবই প্রশ্ন অরূপের মাথায় মাথাচাড়া দিয়ে উঠল। কিছুতেই কিছু সে বুঝতে পারছিল না। এরপর থেকে রেডিওর মাধ্যমে অরূপ বিভিন্ন ভবিষ্যৎবাণীর ঘটনা জানতে পারল। বাবা, রেডিও আজকাল ভবিষ্যৎবাণী বলছে, যেটা তোমাদের বললাম। এইরকম রেডিও একটু রহস্যময় হবে, স্বাভাবিক, তাই না? নেক্সট চলো। প্রতিটি বার্তা তাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু প্রতিবার তার মনের মধ্যে একটাই প্রশ্ন জাগছিল, এই কণ্ঠস্বরের পিছনে কে? স্বাভাবিক, তোমাদের মনেও প্রশ্ন জাগছে তো? দেখা যাক কি বলছে। এক রাতে রেডিওতে আবার সেই ফিসফিস আওয়াজ। এবার কণ্ঠস্বরটা কেমন যেন একটু দুঃখী। অরূপ, তুমি এখনো আমাকে চিনতে পারোনি? অরূপ তো স্তম্ভিত হয়ে গেল। এই কণ্ঠস্বরটা, এটা তো খুব পরিচিত, কিন্তু সে ঠিক ধরতে পারল না যে কার। অরূপ তখন কৌতূহলের বশে প্রশ্ন করল, তুমি কে? কেন আমার সাথে এতদিন ধরে কথা বলছো? তার কণ্ঠস্বরে একটা উদ্বেগ ছিল অরূপের। কণ্ঠস্বরটি নরম হয়ে উঠল। তারপর যেটা বলল, আমি অমিতা, তোমার স্ত্রী। এটা শোনার পর অরূপ তো একদম অরূপের শরীর পুরো হিম হয়ে গেল। এটা কি করে সম্ভব? তুমি তো মারা গেছো, তাই না? অরূপ একটু ভয় পেয়ে একটু কৌতূহলের বসে এবং যাই বলো প্রশ্নটা করে উঠল। হ্যাঁ, আমি মারা গেছি, কিন্তু আমি তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম। আমি এখনো তোমার পাশে আছি অরূপ। আমি জানি তুমি কতটা একা। এই রেডিওর মধ্যে আমি তোমাকে নিরাপদে রাখতে চাই যতদিন পারি। আচ্ছা, মানে রেডিওর মধ্যে অরূপের স্ত্রীর আত্মা। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। নেক্সট। অরূপের চোখে জল এসে গেল। সে যেন এক অদ্ভুত সান্ত্বনা পেল, যদিও সেই সান্ত্বনা বেদনার সঙ্গে মিশ্রিত। স্বাভাবিক, তার বউয়ের কথা শুনতে পাওয়া একটা এই সময় নেই। তারপরে কি ঘটনা ঘটে দেখি। তার স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পাওয়া যেন তার একাকিত্বকে কিছুটা হলেও হালকা করল। অমিতার কণ্ঠস্বরের সাথে প্রতিদিন রাতে কথোপকথন করতে করতে অরূপের মধ্যে এক
ধরনের শান্তি ফিরে এলো। রেডিওর সামনে অমিতা তাকে বিভিন্ন বিপদের হাত থেকে বাঁচিয়েছে, মানে রেডিওর মাধ্যমে আর কি। অমিতা বিভিন্ন বিপদের হাত থেকে অরূপকে বাঁচিয়েছে। একদিন অমিতা তাকে সতর্ক করলো, অরূপ, তোমার অফিসের কাজ নিয়ে বেশি চাপ নিও না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু এইভাবে নিজের ওপর অত্যাচার করো না। মানে অরূপকে অফিসের চাপ নিতে বারণ করছে। আচ্ছা। অরূপ স্তব্ধ হয়ে গেল। অমিতা সবকিছু জানছে। সে অমিতার কথা মতো কাজ শুরু করলো। নিজের স্বাস্থ্যের প্রতি সে যত্ন নিতে থাকলো। আচ্ছা। অমিতার কণ্ঠস্বর শুনে তার জীবনে যেন আবার নতুন করে আলো ফিরে এলো। সে ভাবলো, এই রেডিও তো আমার জীবনের আশীর্বাদ। স্বাভাবিক, যখন এই রেডিও তাকে তার দুর্ঘটনার হাত থেকে বাঁচাচ্ছে, তাহলে তো তার কাছে আশীর্বাদ হবে। কিন্তু শেষে কি হয় দেখি। কয়েক মাস কেটে গেল। একদিন অমিতা তাকে বলল, অরূপ, এই রেডিওর মধ্যে এমন একটা ক্ষমতা আছে যা অনেকেই জানে না। এটি শুধু তোমার সাথে যোগাযোগ করার মাধ্যম নয়, এটি তোমাকে বিপদ থেকে বাঁচাবে। মানে রেডিওটা বিপদ থেকে বাঁচাচ্ছে। রেডিওর মধ্যে একটা রহস্যময় জিনিস ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেটা কি করে সম্ভব? তারপরে কি ঘটে দেখি। অরূপ অবাক হয়ে গেল। কিন্তু এটা তো শুধু একটা রেডিও, তাই না? না অরূপ, এটা একটা শুধু রেডিও নয়। এর মধ্যে মৃত প্রিয়জনেরা জীবিতদের সাথে কথা বলতে পারে এই রেডিওর মাধ্যমে। বা আমি এখন তোমার সাথে রয়েছি, কিন্তু এভাবে সবসময় থাকতে পারবো না। একদিন আমাকে যেতে হবে। অরূপ চমকে উঠল। তুমি চলে যাবে? আমি কি আবার একা হয়ে যাব? তখন অমিতা বলল যে, তুমি কখনো একা হবে না অরূপ। আমি তোমার হৃদয়ে আছি, আমার স্মৃতিগুলো তোমার সাথেই থাকবে। অরূপের মন ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু সে বুঝল তার স্ত্রীর আত্মা সবসময় তার পাশে আছে। তারপরে কি হলো দেখি। তারপরে কয়েকদিন পরে অমিতা তার স্বাভাবিক মৃদু কণ্ঠে আবার অরূপকে ডাকলো, অরূপ, তুমি কি জানো আমার বিদায় নেবার সময় হয়ে এসেছে। তখন অরূপ একটু বিদীর্ণ হয়ে গেল আর কি, মানে ভেঙে পড়ল। অরূপ তখন বুঝতে পারলো যে দিনটা আসন্ন, মানে তার ওয়াইফ আবার তাকে ছেড়ে চলে যাবে। সেই দিনটা সামনেই চলে এসেছে, যেদিন তাকে আবার একা হয়ে যেতে হবে। কিন্তু এবারের একাকিত্ব তার আগের মতো হয়তো হবে না। এবার তার একাকিত্বের সাথে থাকবে একটা বিশাল স্মৃতি আর ভালোবাসার এক আচ্ছাদন। কেন অমিতা? অরূপ একটু প্রশ্ন করলো আর কি, মানে একটু মন ভেঙে। কেন অমিতা, তুমি কি আরো কিছুদিন থাকতে পারো না? অরূপ নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলছিল আর কি, তুমি আরো কিছুদিন থেকে গেলে ভালো হতো আর কি। অমিতাকে বলছে অরূপের কণ্ঠে তো অসহায় স্পষ্ট বোঝাই যাচ্ছে। তার জীবনে দ্বিতীয়বারের জন্য সে তার প্রিয়জনকে হারাতে চাইছিল, সেই কারণেই কথাটা বলল আর কি। অরূপ, তুমি আমাকে খুব ভালোবাসো জানি, কিন্তু আমি আর পারছি না। আমার আত্মার বিশ্রাম দরকার। কিন্তু আমি চাই না তুমি আমার বিদায় ব্যাঘ্রা দাও আর কি। মানে অমিতা চাইছিল না অরূপের বিদায় ব্যাঘ্রা দিতে। অরূপ বুঝতে পারলো এই শেষ বিদায়টি হয়তো চিরস্থায়ী, মানে সারা জীবন এইটাই শেষ বিদায়। এরপরে আর কখনো হয়তো অরূপের সাথে অমিতার কথা হবে না। কাঁদতে কাঁদতে সে বলল, তুমি কি আমাকে আবার দেখতে আসবে অমিতা কখনো? তখন অমিতা উত্তর দিল, না অরূপ, কিন্তু আমি তোমার সঙ্গে সবসময় থাকবো, তোমার হৃদয়ে। আমার কণ্ঠস্বর হয়তো আর তুমি শুনতে পাবে না, কিন্তু আমি জানি তুমি আমাকে অনুভব করতে পারবে। আমি তোমার প্রতিটা পলকে, প্রতিটা নিঃশ্বাসে থাকবো।
অরূপের মন তো ভারাক্রান্ত হয়ে উঠল এই কথাটা শোনার পর। অমিতা চলে যাওয়া মানে তার জীবনের শেষ সম্বলটুকুও হারানো। কিন্তু সে জানতো এটা সত্য, তাকে যেতেই হবে। সে চুপ করে বসে রইল রেডিওর সামনে। সে আবার যেন আরেকবার প্রিয়স্বরা কণ্ঠস্বর শুনতে পাবে সেই আশায়, মানে প্রিয় মানুষের কণ্ঠস্বরটা রেডিওতে শুনতে পাবে সেই আশায়। এবার অমিতা একটু গভীরভাবে বলল, অরূপ, এই রেডিওটা শুধু তোমার কাছে রেখো, যত্নে রেখো। আমার সাথের এই সংযোগটা চিরকালের জন্য হারিয়ে যাবে না যদি তুমি মন থেকে আমার কথা ভাবো। তোমার প্রতিটি দিনের প্রতিটি ভালোবাসা রেখো, যেমনটা তুমি আমার প্রতি রেখেছিলে। আমাদের ভালোবাসার শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে আর চিরকাল তোমার মধ্যে বেঁচে থাকবে। এই কথাটা শোনার পর অরূপের চোখ থেকে একটু টপ টপ করে জল পড়তে লাগলো। অরূপ একটু দুঃখ প্রকাশ করলো, মানে খুব দুঃখ পেল তার প্রিয় মানুষটাকে সে ছেড়ে যেতে, মানে ছাড়তে চাইছিল না। সেই কারণে সে অনুভব করলো এই বিদায়টা কতটা গভীর। সে যেন অনুভব করলো এটা অদৃশ্য কোলাহল, মানে একটা অদৃশ্য কোলাহল তার চারপাশে তৈরি হচ্ছে, যেন একটা নতুন পৃথিবী তাকে ছিঁড়ে আসছে। বিদায় অমিতা, আমি তোমাকে ভুলবো না, অরূপ ফিসফিস করে বলল, যেন তার হৃদয়ের সমস্ত আবেগ ওই কথাগুলোর মধ্যে ঢেলে দিলে। রেডিওর ভলিউমটা ধীরে ধীরে কমে আসতে লাগলো, মানে রেডিওটাও আর কি কমতে থাকলো, ভলিউম কমাতে থাকলো, আর কণ্ঠস্বরটাও মিলিয়ে যেতে লাগলো। এতদিন ধরে যে কণ্ঠস্বরটা শুনতো রেডিওর মধ্যে, সেই কণ্ঠস্বরটাও আস্তে আস্তে কমতে থাকলো, মানে অমিতার বিদায়ের সাথে সাথে। অরূপ রেডিওর দিকে তাকিয়ে রইল, যেমন একজন সন্তান তার মায়ের দিকে বিদায়ের জন্য তাকিয়ে থাকে, শেষ বিদায়ের জন্য। একসময় সেই কণ্ঠস্বর একেবারে নিঃশব্দ হয়ে গেল, আর শোনা যাচ্ছিল না। রেডিও থেকে আর কোনো শব্দ আসছিল না। অরূপ এই মুহূর্তে, মানে এক মুহূর্ত চুপ করে থাকল, যেন তার চারপাশে সব কিছু থেমে গেছে, শুধু তার হৃদয়ের নিঃশ্বাস সে শুনতে পাচ্ছে। তখনই তিনি রেডিওটা বন্ধ করে দিলেন। কিন্তু তার মন জানে অমিতা কোথাও যায়নি, তিনি তার হৃদয়ে, তার জীবনে সারা জীবন রয়েছে। এরপর দিনগুলো ধীরে ধীরে আবার আগের মতো হতে লাগলো। অরূপের জীবনে কাজ, একাকিত্ব আর সেই একঘেয়ে দিনগুলো ফিরে এলো। পুরনো দিনগুলো আবার সে ফিরে পাচ্ছিল, কিন্তু এবার তার মধ্যে একটা পরিবর্তন ছিল। সেই পরিবর্তনটা কি? সেই যে রেডিওটা তার জীবনে যেমন পরিবর্তন এনেছিল, তেমনি অমিতার কণ্ঠস্বরও তার ভেতরের একটা নতুন শক্তি এনে দিয়েছিল। অরূপ রেডিওটাকে একটা সুন্দর কাপড় দিয়ে ঢেকে রাখলো। প্রতিদিন সকালে তার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়ে তার কাজ শুরু করত, মানে যেরকম মানুষ করে আর কি, ঠাকুরকে প্রণাম করে, ঠিক সেই রকমই শুরু করলো। যেন সেই রেডিওটা তার জীবনের এক নতুন সহচর হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যায় যখন বাড়ি ফিরতো তখন রেডিওটার দিকে তাকিয়ে বলতো, আজকের দিনটা খুব ভালো কাটলো, তোমার কথা খুব মনে পড়ছিল। মানে রেডিওটাকে তার বউয়ের সমান যত্ন করছিল। এইভাবে দিনগুলো কেটে যেতে লাগলো, আর অরূপ অনুভব করলো যে অমিতার স্মৃতিশক্তিতে সে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তবুও রেডিওটার মধ্যে আর কখনো সেই অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়নি। তাতে অরূপের মনেও কোনো খেদ ছিল না। তিনি জানতেন অমিতা তার হৃদয়ে আছেন, আর এই রেডিওটা তাদের ভালোবাসার চিহ্ন হয়ে থেকে গেছে। এরপরে বহু বছর কেটে যেতে লাগলো, মানে বছর তো আর পড়ে থাকে না, কাটতে কাটতে বহু বছর কেটে গেল। আর সেই রেডিওটা অরূপের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ালো। মানে যত দিন যেতে লাগলো রেডিওটার প্রতি সে আরো ভালোবাসা, বেদনা, মানে যেরকম আর কি হয়। প্রতিবার যখন তিনি কোনো সমস্যায় পড়তেন, তিনি সেই রেডিওটাকে দিকে তাকিয়ে বলতেন, তুমি আমার পাশে আছো তো?
এইভাবে তার জীবনে অমিতার উপস্থিতি অনুভব করতে করতে তিনি জীবনটা ধীরে ধীরে নতুনভাবে গড়ে তোলেন। জীবনের প্রতি তার ভালোবাসা আবার ফিরে এলো, আর তার মধ্যে এক নতুন আলোকবর্তিতা জ্বলে উঠল। তিনি জানতেন এই রেডিওটা তাকে শুধু সঙ্গ দিয়েছে তা নয়, এটা তাকে জীবনের গভীর সত্যগুলোর মুখোমুখি দাঁড় করিয়েছে। অমিতার স্মৃতিতে ভর করে তিনি জীবনের সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পেরেছেন। একদিন তিনি রেডিওটার দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ অমিতা। তোমার ভালোবাসা আমাকে বেঁচে থাকার নতুন পথ দেখিয়েছে। তুমি আমার সাথে চিরকাল থাকো, আমার হৃদয়ে, আমার প্রতিটা পদক্ষেপে। তারপর এইভাবে অরূপের জীবন আবার নতুন করে গড়ে উঠল। সেই রেডিও হয়ে উঠল তার জীবনের একটা অমূল্য সম্পদ, যা তার হৃদয়ে অমর স্মৃতির একটি চিহ্ন হিসাবে থেকে গেল। মানে যেই রেডিওটার প্রতি সে ওই দোকানে থেকে যেই রেডিওটা কিনে এনেছিল, সেই রেডিওটাই তার জীবনকে পরিবর্তন করে দিল। সুন্দর।